গ্রামের সকল মানুষের সুস্বাস্থ্যের লক্ষ্যে তিনি আজকের চালু করলেন সেবাশ্রয় শিবির। সেবাশ্রয় শিবির চালু হলো নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ি হাই স্কুল বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে। খোদামবাড়ি হাই স্কুল বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে সেবাশ্রয় শিবিরে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নাগরিকদের আবেদনে সাড়া দিয়ে নন্দীগ্রামের সকল নাগরিকের সুস্বাস্থ্যের লক্ষ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস সেবাশ্রয় শিবির, যার শুভ সূচনা আমাদের প্রিয় সাংসদের নির্দেশানুসারে আজকের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের শহীদ পরিবারের হাত ধরে আমাদের এই সেবাশ্রয় শিবিরের শুভ সূচনা ঘটেছে। আর এই সেবাশ্রয় শিবির চলবে আগামী 30শে জানুয়ারি পর্যন্ত। আগামী 30শে জানুয়ারি পর্যন্ত নন্দীগ্রামের মানুষের সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়েই এই সেবাশ্রয় শিবির চলবে। ইতিমধ্যে আমাদের প্রিয় সাংসদ তিনি শিবির প্রদক্ষিণ করছেন, শিবির ঘুরে দেখছেন। তিনি মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে ডায়মন্ড হারবারের পর আমাদের এই নন্দীগ্রাম বিধানসভার মানুষের আবেদনে সাড়া দিয়েই নন্দীগ্রামের সকল মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে তিনি যে মানবিক প্রয়াস নিয়েছেন সেবাশ্রয় শিবিরের, সেই সেবাশ্রয় শিবিরের আজকে সূচনা ঘটেছে। তেনারই নির্দেশে আজকের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের শহীদ পরিবারের সদস্যদের হাত ধরে আমাদের এই স্বাস্থ্য শিবিরের শুভ দ্বার উদ্ঘাটন হয়েছে। চলবে আগামী 30শে জানুয়ারি পর্যন্ত। আগামী 30শে জানুয়ারি পর্যন্ত সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির, সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের 2টি ব্লকেই চলছে আমাদের এই সেবাশ্রয় শিবির। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বাইপাসে চলছে স্বাস্থ্য শিবির, আর আমাদের এই 2 নম্বর ব্লকের খোদামবাড়ি হাই স্কুল বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে চলছে আমাদের সেবাশ্রয় শিবির। ইতিমধ্যে আমাদের প্রিয় সাংসদ সর্বভারতীয় সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শিবির পরিদর্শন করছেন, রোগীদের সঙ্গে সাক্ষাৎ করছেন। আমাদের নন্দীগ্রামে আমাদের সকলের প্রিয় সাংসদ, আমাদের সর্বভারতীয় তৃণমূল পরিষেবা আপনারা সঙ্গে
আধার কার্ডটি আনবেন, সঙ্গে আধার কার্ড নিয়ে আসবেন আমাদের এই চিকিৎসা শিবিরে। সুচিকিৎসার জন্য এই সেবাশ্রয় শিবির চলবে আগামী 30শে জানুয়ারি পর্যন্ত। নন্দীগ্রাম বিধানসভার সকল নাগরিকের সুস্বাস্থ্যের লক্ষ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস এই সেবাশ্রয় শিবির। ইতিমধ্যেই আমাদের শিবিরে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় সাংসদ, ভারতবর্ষের তরুণ তুর্কি সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তিনি শিবির ঘুরে দেখছেন, রোগীদের সঙ্গে কথা বলছেন। সকলের সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দুটি সেবাশ্রয় শিবির। দুটি সেবাশ্রয় শিবির, একটি চলছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বাইপাস রোডে চলছে সেবাশ্রয় শিবির, আর আমাদের শিবিরটি চলছে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের এই খোদামবাড়ি হাইস্কুল। ইতিমধ্যেই আমাদের সকলের প্রিয় সাংসদ, ভারতবর্ষের তরুণ তুর্কি সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের শিবির ঘুরে দেখছেন এবং রোগীদের সঙ্গে সাক্ষাৎ করছেন। আমাদের প্রিয় সাংসদ নন্দীগ্রামের মানুষের আবেদনে সাড়া দিয়ে ডায়মন্ড হারবারের মানুষকে পরিষেবা দেওয়ার পর নন্দীগ্রামের মানুষের আবেদনে সাড়া দিয়ে সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে তিনি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের চালু করলেন দুটি সেবাশ্রয় শিবির, যে শিবিরের মাধ্যমে আপনারা চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস এই সেবাশ্রয় শিবির, যার শুভ সূচনা ঘটেছে আজকের এই শুভ দিনের শুভ সকালে। আমাদের এই সেবাশ্রয় শিবিরের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রিয় সাংসদের নির্দেশানুসারে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের শহীদ পরিবারের সদস্যদের হাত দিয়ে। সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় চশমা, শ্রবণ যন্ত্র সহ চিকিৎসা ব্যবস্থার সব রকমের সুবিধা পাবেন। এটা তুমি লিখে দাও না, অ্যাপোলো লিখে রাখো, তারপর শপথ দেখো সুপর্ণা মন্ডল। এমআরসিটা তুমি বললে, হ্যাঁ এমআরসিপি ফলোড বাই ইয়ারসিপি, দেন তারপরে তিনটে স্টেজে উপর আমরা দেখে নেব ব্যবস্থা চিন্তা করব। তুমি জেনারেল সার্জন ক্ষমতা তোমার কাছে পাঠালে হবে না, পুরুলিয়া না, পুরুলিয়াতে সেকেন্ড পার্টটা হবে এমআরসিপি আর ঠিক আছে। তাহলে তুমি এটা অ্যাপোলো লিখে রাখো, সুবিধা অ্যাপোলো লিখে রাখো, বসুন চিন্তা করো। চলো মেডিসিনের ডাক্তার দেখিয়েছেন তো? হ্যাঁ একবার দেখিয়ে নিন, তারপর ডাক্তার ওখানে ভিড় আছে বলে বসিয়ে রেখেছি।
না ঢুকে যা পরে ঢুকে যা জায়গাটা বড় বড় আরো ডান বাঁধাকে বড় করো। আমি যোগাযোগ করবো ঠিক আছে, আমি আমার নামটা বলবেন মেডিকেল কলেজে হয়ে যাবে। স্যার নাম দেখছি স্যার নাম সুপর্ণা জানা, 6 বছর বয়স স্যার। হার্ট ট্রান্সপ্লান্টেশনের জন্য বলছে জিএসএস কেউ দিয়েছে। আর এখানে শিশু সব জায়গায় দেখি অনেক জায়গায় ঘুরে এসেছে, কিন্তু এখনো কোনো হার্ট ট্রান্সপ্লান্টেশনের ব্যবস্থা হয়নি। কাগজটা দেখান। হার্ট ট্রান্সপ্লান্ট লাগবে ওটা ঠিক আছে। আরবি কার্ডিওমায়োপ্যাথি, রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি। আমরা অ্যারেঞ্জ ট্রান্সপ্লান্ট করছি। আমার কাছে মানে ছিলাম আপনারা একবার দিল্লিতে গিয়ে এমসি দেখে আসবেন, একবার দেখিয়ে আসবেন। আপনার ডাক্তার যা উপদেশ দেবে তখন সেরকম ব্যবস্থা হবে। তো আগে অপারেশন করানোর আগে একবার এমসি আমি আমার তরফ থেকে সাংসদ হিসেবে একটা চিঠি করে আপনার অ্যাপয়েন্টমেন্ট করার যখন যাবেন আপনার সাথে একটা বাড়িতে চলে রাখবেন, অসুবিধা নয়, যাওয়া আসার ব্যবস্থা থাকার সঙ্গে এটা এমসি একটা চিঠি ঠিক আছে। অবশ্যই বয়স কত? কি হয়েছে? বয়স কত? 6 বছর। আমার নাম এই কেসটা দেখুন। আচ্ছা মেনিং দেখি
অরিজিৎ চট্টোপাধ্যায়, অরিজিৎ চট্টোপাধ্যায়। সমস্যা হচ্ছে। হ্যাঁ, সেটা তো রিমুভ করে দেবো, সেটা রিমুভ করা দরকার তো। অপারেশন কবে হয়েছে? করেছে নারায়ণ রিমুভটাই করতে চাই। মানডে আউটডোরে পাঠিয়ে না না করে দেবো আপনারা এসছে তাদের কষ্ট করে দিচ্ছি এই পায়ে আছে দেখিয়েছে, কাকে দেখিয়েছে? তাহলে শোন না, দেখেছেন কি বলেছে? করে দিতে পারেন সমস্যা হচ্ছে ইঞ্জেকশনটা দিয়েও যে সারবে তখন ডাক্তার বলছে আমরা নিজেরা 10 লাখ টাকা ফান্ডিং করেছি এবং ওষুধ খাই মাসে 30,000 টাকা কোন পায় কোন পায় ডান পা ঠিক আছে যে কোনো সার্জারি এটা
আপনার সার্জারি করতে হবে তো? কলকাতার কি হাসপাতালে ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আপনার রিপোর্টগুলো নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করে থেকে যাওয়ার ব্যবস্থা হয়েছে। তারপরে নিয়ে আসবেন, তারপর পরিষ্কার ব্যবস্থা করলে আমরা ঠিক আছে। চলে আসি পেছন দিয়ে দিয়ে সামনে আরেকটা আছে, রানা আছে, সামনে আছে তো ব্যাস ব্যাস। এখানে কেউ আছে দেখা করো? Adobe Acrobat Studio is all new. What can PDF spaces with AI do? Do your marketing tasks in one spot. An AI assistant. Show me what you got. AI breakdowns on trend report. Unlock key insights on the rise of shorts. Do quick summaries, show me what to read. AI, give me just the numbers, please. Do a recap of all your learning. Add an AI graphic of potential earnings. Ideate, generate, do it all in one. Do that, doing that, did that, done. Now you can do that with Acrobat. Now you can do that with the all-new Acrobat. Imagine you're an astronaut out drifting in deep space. When you throw a rock as hard as you can, what's going to happen to that rock? Well, you would think that it would continue with constant velocity in a straight line. That's just Newton's first law. But what actually happens is it eventually slows down and stops. So why does this happen? Where did all the rock's energy go? At the turn of the 20th century, the problem of energy conservation baffled some of the greatest minds, including Albert Einstein. Einstein came up with a possible solution. But then, a little-known unpaid mathematician named Emmy Noether proved he was wrong. And in doing so, she created a whole new paradigm for physics, one that underlies all of particle physics and explains why anything is conserved. It all started in 1915 at the University of Göttingen, where Einstein was giving 6 lectures on his new theory of gravity, what would become the general theory of relativity. The lectures were well received, but Einstein hadn't yet settled on the final form of the field equations. One problem he was facing was how to show that total energy was conserved in his new theory. This is the whole beginning of this story, right? Classically, they thought they had this understanding of what the energy of a gravitational field was. All of a sudden, with these new equations, they go, where is it? Is it in the curvature? Is it in the stress energy tensor? Where's the term that we're looking for?
Einstein suggested that the principle of conservation of energy, long established as a bedrock of physics, might hold the key to working out the correct field equations. In the audience, legendary mathematician David Hilbert was intrigued. So he started to look for the energy conservation equations in Einstein's new theory. But the best he could find was a set of equations known as the Bianchi identities. They showed that energy was conserved, but only in a completely empty universe. So for one like ours, filled with stuff, they seemed useless. Hilbert was stumped. Fortunately, he knew just the person for the job. His new assistant, Emmy Noether. From an early age, Noether had dreamed of following in the footsteps of her father, a mathematics professor at the University of Erlangen. She got special permission to attend lectures at the university, but they refused to admit her as an official student. The Erlangen Academic Senate held that the admission of women would overthrow all academic order. So, in 1903, she spent a semester at Göttingen instead. There, she learned about a new way to approach geometry, using symmetry. Symmetry is one of those ideas that's easy to recognize, but harder to describe. If I align a mirror on this triangle like so, then it looks the same as without the mirror. And that's because this is an axis of symmetry. Reflections about this axis leave the triangle unchanged. And the same thing happens if I put the mirror like this, or if I orient the mirror like this. So this triangle has 3 axes of symmetry. Now, mathematicians generalize the idea of symmetry further to be any action you can take that leaves an object unchanged. So something else I could do is I could rotate this triangle by 120 degrees, or by 240 degrees, or by 360 degrees. Together, these 6 actions capture all the symmetries of the equilateral triangle. But you can also have more abstract symmetries, for example, with a mathematical function. If I shift this function up or down by some constant amount, call it a, then all of its y values will change. But if I differentiate that function, I get the slope, and that remains unchanged regardless of whatever constant is added. So you can add any constant to this function, and its derivative always stays the same. So there's a kind of translation symmetry. And unlike the symmetries of the triangle, this is a continuous symmetry, meaning you can shift it by any amount you like. Over the next 12 years, Noether became a leading expert on symmetry. She became only the second woman in Germany to earn a PhD in mathematics, and she used this expertise to help Hilbert and Einstein with their problem of energy conservation. The issue had bothered Einstein so much that he proposed a new conservation equation. It said that if we add together the energy of matter and the energy of the gravitational field, then that total remains constant. Its change over time and space is 0. आप यहाँ बैठकर ये खा रहे थे जब आपने उसको वहाँ देखा था करेक्ट नहीं सर वो इतना चॉकलेटी और क्रिस्पी नहीं था I knew it ज्यादा चॉकलेटी ज्यादा क्रिस्पी कैडबरी बग सही सी बताइए तुझे मेरा दुबई घूम के मजा आया ना तू ये बता तुझे मेरा दुबई घूम के ज्यादा मजा आया कि नहीं आया मैं कह रहा हूँ जनता से पूछते हैं कौन सा दुबई बेहतर तू क्या तो फिर किसके दुबई आना पसंद करोगे आप But when Noether saw this, she was convinced Einstein had made a fundamental mistake, because this equation disregards the foundational principle that general relativity is built on. 10 years earlier, in 1905, Einstein had introduced his special theory of relativity, and it was built on the idea that the laws of physics were independent of your frame of reference. But so far, Einstein had only applied this principle to inertial frames of reference. Those are frames that move at a constant speed. He began wondering what would it take to generalize that, to consider more general states of motion. After all, trains on the platform. He loved trains. Trains would speed up or slow down. People, moving around the world don't only move at a single constant speed forever. In 1907, he wrote, "Is it conceivable that the principle of relativity also applies to systems that are accelerated relative to each other?"
This made him wonder, perhaps his principle could also be applied to accelerating and rotating frames, frames that move in any way in general. That's the general in general relativity. So Einstein got to work on this largely intellectual pursuit. But then, as he was daydreaming in the patent office, he had what he called the happiest thought of his life. He imagined the window cleaner at the top of the opposite building falling off. And Einstein realized that while the man was falling, he wouldn't feel his own weight. He would be weightless, and anything he dropped on his way down would remain stationary relative to him. It would be just as if he was floating in outer space. It's ironic. We would have said, oh, he's being pulled down to the ground because the gravity of the Earth is exerting a force. But Einstein said, while that person is in motion, what we would call free fall motion, they would actually feel no gravity at all. So there must be some equivalence between accelerated motion and the action of gravity. So Einstein arrived at what he called the equivalence principle. If you were stuck in a rocket in outer space, accelerating at 9.8 meters per second squared, then it would be the exact same as if you were standing on the surface of Earth. And this was huge, because it meant that if Einstein could figure out how to understand accelerating frames, then he didn't just get a more general theory, he would also have a new theory of gravity. But to achieve this, Einstein needed to make sure the laws of gravity had the same form in every frame of reference. This is the idea of general covariance, and it's one of the core tenets of general relativity. To satisfy it, Einstein knew he had to use special mathematical objects called tensors. A simple kind of tensor is a vector. You can write a vector as a set of components multiplied by their basis vectors. For example, this vector can be written as 3x hat plus 2y hat. But I can also write this using a different coordinate system. And with these new basis vectors, the original vector is now written as 2a plus 1b. So the components, the numbers in this list, changed, but the vector didn't. It stayed the same. And that's because when the basis vectors change, the components adjust in a complementary way to keep the vector the same. The vector itself is independent of which coordinate system you use. And the same is true for tensors, only now instead of having just two components, a general tensor can have any number of them in the form of a matrix. And just like with vectors, you can change a tensor from one coordinate system to another, and the tensor stays the same. So that's why Einstein had to use them to build his new theory. And that was exactly the problem that Noether found, because when she looked at Einstein's proposed energy conservation equation, it contained a pseudotensor. And as the name implies, that isn't quite a tensor. When you try to transform it from one frame of reference to another, it doesn't remain the same quantity in different frames. The gravitational energy you might observe in one frame completely disappears in another. And Einstein, he had some strange thoughts about this. I mean, people were trying to stamp conservation of energy into relativity by bending the rules of mathematics. So Noether knew that Einstein's proposed solution couldn't be the answer, and that made her think. What if general covariance and energy conservation are simply incompatible? And if that's the case, then why? General covariance says that laws of physics must stay the same when you change reference frames. So that is a kind of symmetry, exactly what Noether had spent her career studying. So she started thinking about the symmetries of the universe, beginning with the simplest possible case, an empty, static universe. Imagine you're an astronaut in this universe. Since it's empty, there is nothing special about any particular point. I mean, it doesn't matter if you're over here or over there. The universe is completely symmetric under translations in space. So suppose you throw a ball. Well, it'll travel at a given speed, and after a short amount of time, it will have traveled some distance. But since the laws of physics are the same here as just before, we can shift the whole universe, and we're back to the situation we started with. And we can keep doing this over and over, and this shows us that the object will continue with that same speed indefinitely. आपका कुलचा अब क्या है कुलचा
हर मील GoDaddy has the perfect hosting plan for any website, from low-cost shared hosting to your own virtual server. Every plan comes with a 99.9% uptime guarantee along with a free domain name and award-winning support. No wonder we are the world's #1 web host. Unlock your online potential today with GoDaddy. So what we've discovered is that the principle of conservation of momentum is a direct result of the fact that there's a translation symmetry in the universe, that an experiment done in one spot will give identical results to that same experiment done somewhere else. You could move everything from one place to another and the physics won't change. Similarly, the laws of physics don't depend on whether you perform an experiment like this or rotate everything by 90 degrees. This universe is symmetric under rotations. So imagine we take a metal rod and spin it. If we let it rotate for a minute, then it will have moved through a small angle. But we can rotate the whole universe back by that same angle, and now we're at the starting position again. And we can keep doing this so that each instant looks exactly the same as the one before, which means the object will keep rotating this way indefinitely. So the law of conservation of angular momentum comes from the rotational symmetry of the universe. Now, another important symmetry of this universe is time symmetry. The laws of physics don't change over time. If you do an experiment today or tomorrow, you will get the same result. So what does this symmetry lead to? Well, to understand this, we're going to dig into some math and a different way of doing mechanics, using the principle of least action. Previously on Veritasium, we learned that everything always follows the path that minimizes a quantity known as the action. This is equivalent to the